আছি এবং বর্তমানে বাংলাদেশে যে পরিস্থিতি রয়েছে সেই পরিস্থিতিতে আমরা আমি আমি নিজেও ইতিমধ্যে আর্মি প্রধান একটি বক্তব্য দিয়েছেন আমাদের সেনাবাহিনী ফিরে যাচ্ছে সেই জায়গা থেকে গণ-অভ্যুত্থান থেকে শুরু করে আমাদের যেই সকল দেশপ্রেমী সেনা ভাইয়েরা মুক্তিযুদ্ধে শহীদ হয়েছিলেন, দেশ মাতৃকার যে কোনো প্রয়োজনে এগিয়ে এসেছিলেন, মানুষের পাশে থেকেছিলেন, দুর্যোগে বন্যায় দুর্ভিক্ষে বাংলাদেশের মানুষের পাশে থেকে সেবা করেছেন, রাজপথে থেকে ডাকাত থেকে প্রতিরোধ করেছেন, বাংলাদেশের ঐতিহাসিক গণঅভ্যুত্থান হয়েছিল সেখানে সেই সময় যখন হায়নার তাণ্ডবের মেতে উঠেছিল একটি গোষ্ঠী বাহিনী, সেই সময় আমাদের সৈনিক বাহিনীরা নৈতিকতার প্রশ্নে দাঁড়িয়ে বাংলাদেশের মানুষের পক্ষে দাঁড়িয়েছিলেন। দীর্ঘদিন পর্যন্ত আইন শৃঙ্খলা নিরাপত্তার জন্য মাঠে কাজ করেছিলেন। আমরা তাদেরকে স্যালুট জানাচ্ছি, ধন্যবাদ দিচ্ছি যে আপনাদের এই যে সেবা এবং দেশ রক্ষার যে শপথ আপনারা আমাদের উপহার দিয়েছেন বাংলাদেশের মানুষকে, সেজন্য অনেক ধন্যবাদ। দ্বিতীয়ত যে বিষয়টি আসবে সেটা হলো বর্তমানে আইন শৃঙ্খলা আমাদের কতগুলো বিষয় গভীর উদ্বেগের বিষয় রয়েছে। ইতিমধ্যে আপনারা জানেন যে পশ্চিমবঙ্গে অনেকগুলা শেল্টার হোম তৈরি করা হয়েছে, যেখানে ইলেকশনের পূর্বেই বাংলাদেশি পরিচয়, মুসলিম পরিচয়ে অনেক মানুষকে ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। আমরা মনে করি এটা তাদের আভ্যন্তরীণ বিষয়, কিন্তু কোন ধর্মের কারণে কোন ট্যাগিং করে এই ধরনের ভোটার তালিকা থেকে যখন বাদ দেওয়া হয়, পুরো বিশ্ব ব্যবস্থায় এটা একটি মানবতা বিরোধী কাজ। এবং সেই পরিস্থিতির পরে যখন ওইখানে বিজেপি ক্ষমতায় আসলো, এরপরে তারা শেল্টার হোম তৈরি করলো, সেখানে বাংলাদেশি ট্যাগিং দিয়ে পরিচয়ে অনেক নিরীহ মানুষকে তারা সেখানে গ্রেফতার করে নিয়ে যাচ্ছে। আমরা মনে করি যে কোনো কারণে, ধর্মের কারণে, বর্ণের কারণে অথবা কোন পরিচয়ের কারণে কারো উপরে এই ধরনের জুলুম নির্যাতন, এটা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন, হিউম্যান রাইটসের লঙ্ঘন। সেই জায়গা থেকে আমরা মনে করি দেশ জনগণের প্রতি, মানুষের প্রতি দায়িত্ববোধের জায়গা থেকে এখন কর্মকাণ্ড যেগুলো তারা করছে তারা সরে আসবে। দ্বিতীয়ত যে বিষয়টি, তারা সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের উদ্যোগ নিয়েছে এবং তারা যদি তাদের জমিতে নির্মাণ করে সেটা তাদের বিষয়, এই বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী ব্যাখ্যা দিয়েছেন, তাদের আভ্যন্তরীণ বিষয়। আমাদের জায়গা থেকে আমরা মনে করি কাঁটাতার কোন একটি দেশের বিষয় না, বা সীমানা কোন একটি দেশের বিষয় না। সীমান্ত, কাঁটাতার, প্রাণ, প্রকৃতি, নদী, এগুলো একটি আন্তর্জাতিক বিষয়। সেই জায়গা থেকে আমরা মনে করি বাইলেটারাল যে ইস্যুগুলো আছে, বাংলাদেশ, ভারত একসাথে বসে কাঁটাতারের যে বেড়া নির্মাণ সে বিষয়ে কথা বলে আমাদের প্রাপ্য জায়গাটা বুঝে তাদের সিকিউরিটি কনসার্ন আছে সেটা কনসিডারেশনে নিয়ে দুই পক্ষেরই একটা পরিস্থিতির মধ্য দিয়ে এই ধরনের সুরাহা করা প্রয়োজন। সেই জায়গা থেকে তাদের যে কেন্দ্রীয় শাসন ব্যবস্থা রয়েছে, আঞ্চলিক যে শাসন ব্যবস্থা রয়েছে, দুইটি শাসন ব্যবস্থায় একসাথে বাংলাদেশকে হুমকি স্বরূপ বিবেচনা করে যেই ধরনের জাতীয়তাবাদী বা জাতীয়তাবাদী রাজনীতির জন্ম দিয়েছে তারা, আমরা মনে করি যে সেই জায়গায় দক্ষিণ এশিয়ার শান্তিপূর্ণ বাংলাদেশ কিছুটা হুমকির সম্মুখীন হচ্ছে।
আমরা সরকার, রাষ্ট্র সবাইকে এই বিষয়ে দৃষ্টি আকর্ষণ করছি এবং উদ্যোগ নেওয়ার প্রয়োজন করছি এবং ভারতের যারা জনগণ রয়েছে আমরা তাদেরও প্রতি আহ্বান জানাচ্ছি। বাঙালি মুসলিম থেকে শুরু করে বাঙালি হিন্দু, বাঙালি বৌদ্ধ, বাঙালি খ্রিস্টান, আমরা যতগুলো বর্ণ, জাতিগোষ্ঠী, ধর্ম এখানে মানুষ রয়েছি, আমরা একটি দক্ষিণ এশিয়াকে শান্তিপূর্ণ একটি দেখতে চাই এবং আমাদের এটাও স্বপ্ন আছে যে আমরা গ্লোবাল সাউথে সেটাকে লিডিংও করতে চাই। আমরা সেই সক্ষমতার পরিচয় দিয়েছি আমরা 71 সালে এবং আমরা ভবিষ্যতেও ইনশাআল্লাহ দিয়ে যাব। সেই জায়গা থেকে আমরা পুরো বিশ্ববাসীর কাছে দক্ষিণ এশিয়া এবং বাংলাদেশের সরকারের কাছে আহ্বান জানাচ্ছি এই বিষয়গুলোর প্রতি সুনির্দিষ্ট নজর দেওয়া প্রয়োজন এবং ইন্টারন্যাশনাল যে ডিপ্লোমেসি আছে সেখানে ট্রেড ডিপ্লোমেসিতে যেভাবে সরকার সফলতা দেখিয়েছিল তেমনি ভাবে আমাদের সিকিউরিটি কনসার্নের জায়গায় যে ডিপ্লোমেসি গুলো আছে সে বিষয়ে তারা যথাযথ উদ্যোগ নেবে বলে আমরা মনে করি। তারপরে যে বিষয়টি সেটি হলো আমাদের রাষ্ট্রীয় যে সীমান্ত নিরাপত্তা বাহিনী আছে বিজিবি, সেই বাহিনীকে শক্তিশালীকরণে আমি সীমান্ত ভিজিট করে এসেছি। সরকারের যথাযথ উদ্যোগ নেই, তাদের বেতন কাঠামো থেকে শুরু করে তাদের পেট্রোলিং ব্যবস্থা, তাদের থাকার ব্যবস্থা, তাদের নিরাপত্তা ইস্যু থেকে তারা অনেক ভালনারেবিলিটিতে রয়েছে। যখন তারা আমাদের দেশকে প্রটেক্ট করে চলছে, সীমান্তে মশার কামড়কে, বিষাক্ত সাপের ছোবলকে, পরিবার পরিজনকে থেকে বিচ্ছিন্ন হয়ে একটি খুনি ফ্যাসিস্ট বিএসএফ এর মতো বাহিনীর সামনে তারা দাঁড়াচ্ছে। আমরা মনে করি 18 কোটি মানুষের জনগণ থেকে নৈতিক সাপোর্ট তাদের প্রতি রয়েছে। আমরা সরকার থেকে তাদের প্রতি সাপোর্ট আশা করছি। আমরা বিজেপিকে সরকারকে শক্তিশালী করার জন্য আহ্বান জানাচ্ছি, যাতে আমাদের ঐতিহাসিক সেই মুক্তিযুদ্ধের মাধ্যমে যে আমরা দেশের সীমানা পেয়েছি, রক্তের উপরে দাঁড়িয়ে যে দেশটা আমরা সার্বভৌমত্ব অর্জন করেছি, সেই দেশটা যাতে তারা রক্ষা করতে পারে। আপনারা ইতিমধ্যে জেনেছেন যে আমি 2টা সীমান্তে সফর দিয়েছিলাম। কসবাতে গিয়েছিলাম, একজন কলেজ পড়ুয়া ছাত্রকে রাতে রাতে খুনি বাহিনী হত্যা করেছে। তাদের ফ্যামিলির সাথে কথা বলেছি। আমরা সেখানে বলেছিলাম সরকার থেকে এই শহীদ ফ্যামিলিকে ক্ষতিপূরণগুলো দেওয়ার জন্য, এবং সীমান্তে গিয়ে যেটা আমি দেখেছি সেখানে মাদকের সয়লা, রাস্তায় রাস্তায় ফেন্সিডিলের বোতল পড়ে থাকে, ভারত থেকে অবাধে মাদক বাংলাদেশে ঢুকছে। এবং একই পরিস্থিতি যখন আমরা হাতিবান্ধাতে গিয়েছিলাম, সেখানে দেখেছি যে নদীতে মাছ ধরতে গিয়েছে বাংলাদেশের নাগরিকদেরকে হত্যা করা হয়েছে। এবং তার ফ্যামিলির অবস্থা যেটা দেখেছি, তার একটি সন্তান আছে ছোট, আর একটি সন্তান হয়তো ইতিমধ্যে জন্মগ্রহণ করেছে, অর্থাৎ তার মৃত্যুর 5 দিন পরে তার সন্তানগুলো জন্মগ্রহণ করার কথা। এলাকাবাসীর সাথে কথা হয়েছে, তারা যে পরিস্থিতিগুলো শিকার হচ্ছে, ভারতীয় বাহিনী কর্তৃক তারা নির্যাতিত হচ্ছে, সেখানে তাদের বিচ্ছু ছেড়ে দেওয়া হচ্ছে, সাপ ছেড়ে দেওয়া হচ্ছে, মানুষকে হলে সাপ কামড় দিচ্ছে। এবং এগুলো আপনারা যদি সরেজমিনে সীমান্তে যান সেখানে দেখতে পাবে। ইতিমধ্যে সীমান্ত এলাকায় অনেক সাংবাদিক রিপোর্ট করার কারণে আবার তাদেরকে হত্যাও করা হয়েছে। ব্রাহ্মণবাড়িয়ায় কসবা সীমান্তে দিন ইসলাম নামে একজন সাংবাদিক যখন মাদক চোরাচালান কারবারি নিয়ে কথা বলেছে, তাকে হলো হত্যা করা হয়েছে। আমরা সরকারকে উদ্যোগ জানাচ্ছি বাংলাদেশের মানুষের কাছে, যে বাংলাদেশের মানুষের পক্ষে, বাংলাদেশের মানুষকে রক্ষার জন্য সীমান্তে শক্তিশালীকরণ বাহিনীকে এবং সরকার নাগরিকদের নিরাপত্তা দেওয়ার জন্য যে নাগরিকদেরকে খুন করা হয়েছে, সেই নাগরিকদেরকে ক্ষতিপূরণ দেওয়ার জন্য সরকারের উদ্যোগ গ্রহণ করা জরুরি বলে আমরা মনে করি। ইনশাআল্লাহ আমরা যখন ক্ষমতায় আসবো তখন আমরা যারা সীমান্তে নিরপরাধ মানুষ ফেলানি থেকে যাদেরকে হত্যা করা হয়েছে তাদের শহীদ স্তম্ভ নির্মাণ করবো, তাদের ফ্যামিলিতে চাকরির ব্যবস্থা করবো, তাদেরকে আমরা শহীদ মর্যাদা দিয়ে তাদের ফ্যামিলিতে আমরা ক্ষতিপূরণ দেওয়ার ব্যবস্থা করবো এবং আমরা শক্তিশালী বিজিবি থেকে শুরু করে সীমান্ত ব্যবস্থা সুরক্ষিত করবো ইনশাআল্লাহ।
তারপরে যে বিষয়টি আছে, ইতিমধ্যে আপনারা জেনেছেন যে বাংলাদেশের নাগরিকরা বিভিন্ন জায়গায় নিগৃহীত হচ্ছে, নিপীড়িত হচ্ছে, চাঁদাবাজির শিকার হচ্ছে, সন্ত্রাসী শিকার হচ্ছে। বিশেষত বাংলাদেশে যারা তরুণ সমাজ রয়েছে, এটা আমাদের বাংলাদেশের জন্য একটা শক্তির জায়গা। তাদেরকে নষ্ট করার জন্য ভারত রাষ্ট্র এখানে ফেন্সিডিল, ইয়াবা, অনেক মাদক সন্ত্রাস চালিয়ে তরুণ প্রজন্মকে একটা ধ্বংসের তারা পায়তারা শুরু করেছে। এটা আপনারা ইতিহাসের মধ্যে জেনে থাকবেন, যখন আফিম যুদ্ধ হয়েছিল, যখন চায়না কোনোভাবে তারা জয় করতে পারছিল না, হংকং এ তারা বেসমেন্ট গড়ে পুরো চায়নাতে হলো আফিম সয়লাভ করে দিয়েছিল। চায়নার যারা হলো নেতৃবৃন্দ ছিল, তারা দেখে মানুষ হলো পড়ে রয়েছে, পরে তারা চেক করে দেখলো সেখানে তাদেরকে আফিম খাওয়ায় রাখা হয়েছে। মানুষের যে যুদ্ধের ক্ষমতা, কর্মক্ষমতা, সেগুলো কেড়ে নেওয়া হয়েছিল। বাংলাদেশে এই ধরনের হলো মাদক সন্ত্রাসের মধ্য দিয়ে এই তরুণ যুবা যারা আগামী বাংলাদেশটাকে গঠন করবে, এখানে একটি পরিস্থিতির মধ্য দিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা চালাচ্ছে। আমরা সরকারকে বলবো যে সরকার রাষ্ট্রীয় আইন শৃঙ্খলা বাহিনী নিয়ে মাদকের বিরুদ্ধে একটি পুরো বাংলাদেশ ব্যাপী ক্যাম্পেইন থেকে শুরু করে সুষ্ঠু প্রক্রিয়া এনে যে কোনো মূল্যে বাংলাদেশে হলো মাদক বন্ধ করার জন্য উদ্যোগ গ্রহণ করতে হবে। সাথে সাথে আমাদের যারা ধর্মীয় আলেম ওলামা রয়েছে, আমাদের যারা বুদ্ধিস্ট ভাইরা রয়েছে, যারা হিন্দু রুশি পুরোহিত রয়েছে, তাদেরকে উদ্যোগ নিতে হবে। যারা স্কুল টিচার রয়েছে, বিভিন্ন কোম্পানির যারা ওনার রয়েছে, প্রত্যেকটা প্রাতিষ্ঠানিক কাজগুলো মাদক নিষিদ্ধ করতে হবে। সাথে সাথে আমাদের সোশ্যাল ইথিক্সের জায়গা থেকে জুমার বয়ান থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় মাদকের বিরুদ্ধে একটি বড় ধরনের ক্যাম্পেইন আমাদেরকে শুরু করতে হবে। আপনারা জানেন ইতিমধ্যেই আমি প্রত্যেকটা জায়গায় গিয়ে শুক্রবারে জুমার নামাজ পড়ার চেষ্টা করি। তো অনেকে আমাকে জিজ্ঞেস করে কেন এটা পড়ার চেষ্টা করি। বাংলাদেশের মতো 90% মানুষ মুসলমান। তো আমাদের এখানে দুইটা অর্থনৈতিক ব্যবস্থা রয়েছে। একটি হলো আমাদের ট্যাক্স ব্যবস্থা। কয়েকদিন আগে আমরা বাজেটের উপর একটি প্রোগ্রাম করেছি, সেখানে বলেছি বাংলাদেশের ট্যাক্সের যে কালেকশন রেট সেটা হলো 8.5, অর্থাৎ অনেক এটা লো রেট। অর্থাৎ যারা গরিব তাদেরকে ট্যাক্স দিতে হয়, যারা বড় বড় কোম্পানির মালিক, যারা কোন রাজনৈতিক সেক্টরে থাকে তাদের ট্যাক্স দিতে হয় না। গরিবের উপরে ট্যাক্সের বোঝা চাপিয়ে দেওয়া হয়। বাংলাদেশে যদি সঠিকভাবে ট্যাক্স আমরা কালেক্ট করতে পারতাম, জনসচেতনতা হতো, তাহলে হয়তো বা আমূলভাবে বাংলাদেশে আমরা পরিবর্তন করতে পারতাম। আমরা এনডিআর সংস্কারের কথা বলেছি, সে বিষয়ে সরকার কোনো উদ্যোগ গ্রহণ করে নাই। ব্যাংকিং ব্যবস্থায় আপনারা দেখেছেন যে দলীয় লোক নিয়োগ দেওয়া হয়েছে, সে বিষয়ে আমরা কথা বলেছি, সরকার কোনো উদ্যোগ গ্রহণ করে নাই। এখানে বড় একটি অর্থনৈতিক ব্যবস্থা রয়েছে, যাকাত, হেবা, দান, সদকা। অনেকেই হলো নিজ থেকে ধর্মীয় কারণে দান করে থাকে। এই অর্থনৈতিক কাঠামোটা যদি আমরা জনকল্যাণ, সমাজের যারা বিধবা মহিলা, সমাজে যারা খেটে খাওয়া মানুষ, কুলি মজুর, সমাজে যারা গরিব মানুষ, তাদের পক্ষে যদি আমরা কাজে লাগাতে পারি, তাহলে বাংলাদেশের অর্থনৈতিক যে টাকাটা আছে সেটা অনেকাংশে বেশি উন্নয়ন হবে। সেই জায়গাটা থেকে আমি মসজিদে মসজিদে যাচ্ছি, শুক্রবারে নামাজ পড়ছি, সেই বিষয়ে মানুষের সাথে কথা বলছি। এবং আমাদের মসজিদের সাথে আপনারা দেখবেন যখন আপনি এখন একটা মন্দিরে যাবেন, সেখানে একটা পুকুর থাকে, গাছ গাছালি থাকে। আমাদের মসজিদগুলো যদি সবুজায়ন করতে হয়, স্কুলগুলো যদি সবুজায়ন করতে হয়, বাজারগুলো যদি সবুজায়ন আমরা না করতে পারি, আপনারা সি কোস্টাল এরিয়াতে দেখবেন ইতিমধ্যেই জলবায়ু ঘূর্ণিপাকে সেখানে মানুষগুলো বিপর্যস্ত হচ্ছে। হাওড়ে হলো ধান, পেকে যাওয়া ধান হলো উঠাতে পারছে না কৃষকরা, এমন পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। সেই সময় এই জলবায়ু কর্মসূচি যাতে আমরা কিভাবে প্রতিরোধ করতে পারি, বড় একটা সেক্টরের জায়গা রয়েছে স্কুল এবং মসজিদ, যেখানে মানুষের কানেক্টিভিটি রয়েছে, হসপিটাল, সেগুলোতে আমরা সোশ্যাল কন্ট্রাক্টের জায়গা থেকে মুভ করে থাকি। তো গত জুমার নামাজ আমি ঘোষণা দিয়েছিলাম ঝিনাইদহ
ঝিনাইদহের মসজিদ থেকে বের হওয়ার পরে আমার উপরে ডিম ছুঁড়ে মারা হয় এবং আমি সেটা ব্যাখ্যা করেছিলাম। এরপরে এবং আমার ডিমটা যখন মারা হয় আমার চোখে এসে লাগে, আমি চোখে অন্ধকার দেখতেছিলাম, পাশে থেকে একজন জানালো যে ডিম ছুঁড়ে মারা হয়েছে। এরপর হলো তারা ইট পাটকেল নিক্ষেপ করা শুরু করে। তারপরে হলো আমাদের যারা সহযোদ্ধা আছে তাদেরকে হকি স্টিক, দেশীয় অস্ত্র নিয়ে তারা রক্ষী বাহিনীর মতো হলো তারা ঝাঁপিয়ে পড়ে। এবং আশ্চর্যজনক বিষয় হলো যারা আমাদের উপরে অ্যাটাক করতেছিল তাদেরকে আমরা ধারণা করেছিলাম হলো তিনটি বাহিনী, ছাত্রদল, যুবদল, বিএনপি। কিন্তু ওই দিন আমরা আবিষ্কার করতে সক্ষম হইলাম তাদের সাথে আরেকটি বাহিনী আছে, সেটা হলো পুলিশ দল। যেটা আমরা আগে দেখেছিলাম ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ, পুলিশ লীগ। এখন হলো পুলিশ পুলিশ পার্টি হলো পুলিশ দল হয়েছে। তারা একসাথে যৌথভাবে আমাদের উপরে, যৌথ বাহিনীর উপরে হামলা করেছে। সেখান থেকে আমরা বাঁচার জন্য একটু সামনে গিয়ে জনতা তাদেরকে প্রতিরোধ করে এবং সেখানে তাদের যে অস্ত্রশস্ত্র তারা নিয়ে এসেছিল সেই জায়গা থেকে আমরা একটি স্টিকও উদ্ধার করতে সক্ষম হই এবং সেটা বিএনপির পক্ষে যিনি প্রোপাগান্ডা করে থাকে জুলকারনাইন সাহেব পুরো বাংলাদেশে ছড়িয়ে দেয় যে আমরা নাকি আগ্নেয়াস্ত্র গ্রহণ করেছি। আমরা সরকারকে চ্যালেঞ্জ করছি, যারা এই ধরনের প্রোপাগান্ডা চালিয়েছে, ভিডিও ফুটেজ রয়েছে, কোন ধরনের এই ধরনের যদি আগ্নেয়াস্ত্র, কোন ধরনের যদি অস্ত্র আমরা বহন করে থাকতাম, আমরা সরকারকে চ্যালেঞ্জ করছি, তারা স্বেচ্ছায় কারাবরণ করবো ইনশাআল্লাহ। এরপরে যখন আমাদের উপরে হামলা হলো, হামলার পরে আমরা বিচারের জন্য থানায় গেলাম। থানায় যাওয়ার পরে তারা মামলা না নিয়ে বিদ্যুতের লাইন তারা অফ করে দিল। আমরা চেক করলাম আশেপাশে প্রত্যেকটা জায়গায় যে বিদ্যুৎ আছে, শুধু ঝিনাইদহ সদর থানা বিদ্যুৎ ছিল না। তারা 6 ঘন্টা বিদ্যুৎ অফ রেখেছে। তারা শুধু আসামি করছিল মামলা নিবে, একটু পরে ওসি এএসপি হলো থানা থেকে হলো সটকে পড়ে। এরপরে হলো তারা যখন সন্ধ্যার পরে রাতের অন্ধকার হয়, আমাদেরকে এসে থ্রেট করা শুরু করে যে বাহির থেকে লোক নিয়ে এসে আমাদেরকে মারা হবে। বিভিন্ন এমপি মন্ত্রী দিয়ে আমাদেরকে ভোট দেওয়ানো শুরু করে। আমরা বলেছি আমরা বিচারের জন্য এসেছি, মামলা না করে আমরা যাব না। একটা পর্যায়ে তারা বাধ্য হয়, আমরা ইজাহারপত্র যেটা সেটা তারা অভিযোগপত্র নেয়। আমাদের উপরে যারা হামলা করেছে সুনির্দিষ্টভাবে ভিডিও ফুটেজ দেখে তাদেরকে আমরা সেখানে হলো তাদেরকে মামলা দিয়েছি এবং সেখানে আমরা ঝিনাইদহ যিনি জেলা প্রশাসক রয়েছেন আব্দুল মজিদের নামটাও ছিল। পুলিশ যখন বলেছে যে তার নাম বাদ দিতে হবে, যেহেতু প্রত্যক্ষ ছিলেন না পরোক্ষভাবে ছিলেন, আমরা নাম বাদ দেই। তারপরে তারা মামলা নেয়। মামলা নেওয়ার পরে ঠিক যখন আমরা থানা থেকে বের হব, প্রায় 1000 দিনে অস্ত্র শস্ত্র নিয়ে, লাঠি সুতা নিয়ে থানার এসে গেট ভাঙা তারা শুরু করে। তখন আমি একটি স্ট্যাটাস দিয়েছিলাম যে প্লিজ সেভ আস, এবং আমি কালেমা পড়ে মৃত্যুর প্রস্তুতি নিয়ে হলো আমি ওইখানে পুলিশ যারা ছিল তারা পিছনে পালানো শুরু করে। জানের জায়গাটা ছেড়ে দিয়ে আমি ওইখানে বসে থাকি যে ঠিক আছে আজকে আমার জান চলে যাবে। পরবর্তীতে তারা যখন এসে দেখলো যে আব্দুল মজিদের নামটা বাদ দেওয়া হয়েছে এবং পুলিশ তাদেরকে বলো তোমরাও একটা মামলা দাও, এই মামলায় কিছু হবে না, তোমাদের মামলাটা অ্যাক্টিভ করা হবে। তখন পুলিশ তাদের সাথে একটা নেগোসিয়েশন করে। আমাদের যেটা দেখে মনে হয়েছে একসাথে পুলিশ আমাদের উপরে হামলা করেছে, 8 ঘন্টা বিদ্যুৎ বন্ধ রেখে রাতের বেলা আমাদের পুলিশ তাদেরকে ডেকে নিয়ে এসে আমাদের উপরে আমাদেরকে খুন করতে চেয়েছিল। আমার ওই সময় হলো বাহিরের যে চিত্রটা দেখেছি, মুক্তিযুদ্ধের পরে আমরা রক্ষী বাহিনীর কথা নাম শুনেছিলাম, তাদের বর্বচরিত ইতিহাসের কথা আমরা পড়েছি বইয়ে, কিন্তু যদি সচক্ষে দেখার সুযোগ, সেটা হলো আমরা গোটা
গোপালগঞ্জে দেখে এসেছিলাম আর ঝিনাইদহে দেখে এসেছিলাম। হামলা, অস্ত্রশস্ত্র, একই কায়দা, শুধু এটা দলের মধ্যে পার্থক্য। এবং আমরা যখন ঝিনাইদহ থেকে তারপরে চলে আসি, এরপরে অয়ন নামে যুবশক্তির একজন নেতা, যার আব্বু স্ট্রোক করেছে, হাসপাতালে তার বাবা চিকিৎসাধীন, সে বাবার পাশে গিয়েছে রাতের বেলায়, তাকে সেখান থেকে হলো ডিবি তুলে নিয়ে আসে। আশিক নামে একটা ছেলে, তাকে হলো ডিবি তুলে নিয়ে এসে রিমান্ডে নিয়ে যায়। এবং প্রত্যেকটা ঝিনাইদহ যারা ছাত্র শক্তি, যুব শক্তি, এনসিপি, সাধারণ মানুষ পাকিস্তান আমলে যেমন দরজায় খটখট করত, রাতের বেলায় হলে যারা ঘরে মা বোনরা রয়েছে এই ধরনের ঠকঠকের আওয়াজ এখন শুনতে পাচ্ছে। আমি ইতিমধ্যে একটা ভিডিও শেয়ার করেছি যে পুলিশ কিভাবে হলো দরজার সামনে গিয়ে দাঁড়াচ্ছে। সরকার হলো জঙ্গল সলিমপুর থেকে যৌথ বাহিনী দিয়ে মুক্ত করার প্রচেষ্টা চালাচ্ছে, কিন্তু ছাত্রদল, যুবদল, বিএনপি এবং পুলিশ মিলে তারা নব্য একটি আইনের শাসনকে ব্যত্যয় করে জঙ্গি শাসন কায়েম করেছে তারা ঝিনাইদহে। আপনারা দেখেছেন গতকালকে আমাদের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ সেখানে গিয়েছে, যারা আহত আছে তাদের সাথে কথা বলেছে। এখন পর্যন্ত আমরা সেই ধরনের আশার বাণী মানুষ থেকে শুনতে পাইনি, এখনো গ্রেপ্তার চলছে। এবং পুরো বাংলাদেশে যদি আমরা চিত্র দেখি, দেশে কোনো আইনের শাসন নাই, দেশে হলো একটি জঙ্গি শাসন চলছে। এবং দেশে একটি বাহিনী, রক্ষী বাহিনীর ভূমিকা অবতীর্ণ হয়েছে, যে রক্ষী বাহিনী আপনার কোন যুক্তি তর্ক মানছে না, ক্ষমতার মোহে পাগল হয়ে যেখানে পারে মানুষের সাথে চাঁদাবাজি করছে, সন্ত্রাসী করছে, মানুষের উপর আঘাত করছে। এবং সরকার তখন বিচারের কথা বলে 1 মাসের প্রতিশ্রুতি নিয়েছিল রাবিস্তা হত্যাকাণ্ডে, কিন্তু আজকে কত দিন হয়েছে আমরা থেকে একটি সত্য পাইলাম না শহীদ উসমান হাদি ভাইয়ের বিচারের হত্যাকাণ্ড নিয়ে। তাকে যে খুন করা হলো, কারা খুন করেছে, ইনভেস্টিগেশন কোথায়? বরঞ্চ তাকে সোশ্যাল মিডিয়াতে একটা ভিলেন বানানোর প্রচেষ্টা চালাচ্ছে। আমরা এমন পরিস্থিতিতে বাংলাদেশে আমরা খুবই উদ্বিগ্ন দেশের নিরাপত্তা নিয়ে, এবং আমরা মনে করি সরকার দেশ চালাতে ব্যর্থ হচ্ছে। সরকারের ক্ষমতার যে নিয়েছে এটার উপরে কোনো কন্ট্রোল নাই, এবং পিছনে অন্য কেউ কলকাঠি টানার চেষ্টা চালাচ্ছে। এমন পরিস্থিতিতে দেশের সিকিউরিটি, নিরাপত্তা নিয়ে আমরা কনসার্ন, থার্ড কোনো পার্টি সুযোগ নেওয়ার প্রচেষ্টা চালাতে, এই ডিস্ট্রিবিউটি সুযোগ নিয়ে আমাদেরকে কোনো চুক্তিতে তারা বাধ্য করবে, আমাদের জনগণের কাউকে হত্যা করে এমন একটি পরিস্থিতি তৈরি করবে যেখানে আবার গণতন্ত্র হলো ব্যাহত হওয়ার একটি ষড়যন্ত্রের আমরা আভাস পাচ্ছি। এবং এটা শুধু আমরা নই, মাঠে ঘাটে আপনি কথা বলবেন, একজন কৃষক, একজন শ্রমিক, মজুর বলতেছে যে আমি ভোট দিয়ে এসেছি, বাংলাদেশে একটি সংস্কার হবে। সেই সংস্কার প্রক্রিয়াটা কোথায় আমরা সেটা দেখতে পাচ্ছি না। এই ইলেকশনের আগে কিন্তু প্যাকেজ ছিল 3টা: নির্বাচন, সংস্কার, বিচার। এবং আওয়ামী লীগ প্রত্যক্ষভাবে নিষিদ্ধ হওয়া সত্ত্বেও মাঠে সরকারের মদতে মিছিল করছে, তারা বিভিন্ন জায়গায় হামলা চালাচ্ছে, গুপ্ত হামলা। সরকার তাদের বিচার না করে তাদেরকে জামিন দিয়ে দিচ্ছে। সংস্কারের কথা বললে সরকার হলো নার্ভাস হয়ে পড়ে, সরকার হলো সংস্কারের কথা বললে হলো সরকার হকি স্টিক দিয়ে আঘাত করে। আমার জায়গা থেকে আমি বলবো, আমাদের যারা সহযোগিতা ঝিনাইদহে সন্ত্রাসী রাজত্ব কায়েম করেছে, এই ধরনের রক্ষী বাহিনী আমাদের ভাইদেরকে তারা প্রতিনিয়ত ভুলে যাচ্ছে, এগুলো আপনারা বন্ধ করুন। 80 পয়েন্টকে মুক্ত দিন, মামলার খেলাপি মামলা বন্ধ করুন, এবং আপনারা সেখানে
ব্যাংক সবকিছু রয়েছে, সেটা তারা ডাকাতি করে নিয়ে গিয়েছে। এই ধরনের চোর বাটপা এটা বললে তারা কারণকে বলবে যে তাদেরকে বলা হয়েছে। এখন আপনি দিনে দুপুরে মিডিয়ার সামনে আবার ক্যামেরা ডাকাতি করে নিয়েছেন। এখন একটা যে কোনো সাধারণ মানুষের এই ধরনের যদি মোবাইল নেওয়া হয়, তাকে তো বলা হয় হুট করে আইসা বাসের থেকে লাফ দিয়ে মোবাইল যখন নেওয়া হয়, তো যখন মিডিয়ার সামনে এই ধরনের জোর জবরদস্তি করে নিয়ে যায়, অস্ত্র ঠেকিয়ে হকিস্টিক ঠেকিয়ে, তখন তো আমরা তাদেরকে ডাকাত না বলে কিছু বলতে পারবো না। তা আমরা সরকারের কাছে আহ্বান জানাবো, আপনি কিছু না পারেন বা না পারেন, আমার ক্যামেরাটা একটু দেন, এটা তো অনেক ফ্যামিলি ছবি আছে। আমরা বলবো সহযোদ্ধাদের আপনারা মুক্তি দিন এবং ঈদের আগে তাদের মায়া করে তাদেরকে ফেরত দিন। যেই অয়নের বাবা যে স্ট্রোক হসপিটালে কাতরাচ্ছে, তার পাশে বেডের পাশে তার সন্তানকে ফেরত দিন। অয়ন ছেলেটা আমার কাছে এসেছিল, তার বাবা সে চিকিৎসা করাতে পারতেছিল না। সে বলতেছিল যে ভাই আমার বাবাকে কোনোভাবে যদি একটু হেল্প করতে পারেন, এই জন্য আমি আপনার কাছে এসেছি। এবং যন্ত্রণা কষ্টের মধ্য দিয়ে আমরা যাচ্ছি এবং সরকার যে বাজেট নিয়ে আসতেছে প্রায় 9 লক্ষ কোটি টাকার বাজেট, এটাতে সেই বাজেটের একটা খাত সরকারকে উল্লেখ করে দেওয়া জরুরি যে এটুকু হলো দলীয় নেতা কর্মীদের জন্য। তারপরেও আমাদের যারা সিপিডি বিভিন্ন ডেটা সায়েন্টিস্ট যারা রয়েছেন, যারা বুঝতে পারবেন যে ঠিক আছে একটা খাত আছে দলীয় খাত, ওইটা বাদ দিয়ে আমরা ক্যালকুলেশন করি না। 10% বলা যায় না, বললে তো আগে কালকে বলে তারা হবে নিয়ে আসবে। আমরা আসলে সরকারের জায়গা থেকে আমি মনে করি যে আমরা সীমান্ত রক্ষা নিয়ে কথা বলি, আমরা রোগী নিয়ে কথা বলি, আমরা বাংলাদেশের মানুষের নিরাপত্তা নিয়ে কথা বলি, আমরা সংস্কার বাস্তবায়নের কথা বলি, আমরা বিচারের কথা বলি, আমরা চাঁদাবাদ সন্ত্রাস দুর্নীতির বিরুদ্ধে কথা বলি। এই জন্য সরকার একটা রক্ষী বাহিনীর ভূমিকা অবতীর্ণ হয়েছে এবং প্রতিনিয়ত আমাদের আঘাত করে যাচ্ছে। কিন্তু আমরা স্পষ্ট করতে যাচ্ছি যে ইনশাল্লাহ আমি মাঠে যাব, আমরা মাঠে যাব, আপনাদের শেষ অপশন আমাদেরকে মেরে ফেলা। যদি মেরে ফেলেন এটাও আমাদের জন্য কল্যাণকর, কিন্তু আপনারা যদি সংস্কার বাস্তবায়ন না করেন, আপনাদের সাথে আমরা কম্প্রোমাইজ করবো না। বিচারের প্রশ্নে আমরা কম্প্রোমাইজ করবো না, আওয়ামী লীগের প্রশ্নে আমরা কম্প্রোমাইজ করবো না, চাঁদাবাদী সন্ত্রাস দুর্নীতির প্রশ্নে আমরা আপনাদের সাথে কম্প্রোমাইজ করবো না। বিষয়টি সেটি হলো অনেক সাংবাদিক বিপদে পড়েছে, নিউজ করতে পারছেন না। আমরা বলবো সাংবাদিকদেরকে স্বাধীন সাংবাদিকতা চর্চার সুযোগ দেওয়ার জন্য সরকারকে। সাথে সাথে সামনে লোকাল গভর্নমেন্ট ইলেকশন আসতেছে, সেখানে ইতিমধ্যেই সেনাবাহিনী ব্যারাকে ফিরে যাচ্ছে। আমরা লোকাল গভর্নমেন্ট ইলেকশনে কোন পুলিশ লীগের মতো না বলে আগে যে কথাগুলো ইলেকশন করা হয়েছে, এখন আমরা লোকাল গভর্নমেন্টে পুলিশ দল হিসেবে ভূমিকা দেখতে চাই না তাদেরকে। এবং আমার সাথে বসে আছে আসিফ মাহমুদ, উনি কিন্তু উদ্যোগ নিয়েছিলেন পুলিশের পোশাক পরিবর্তন থেকে শুরু করে পুলিশের একটি সংস্কার, সরকার সেই সংস্কার প্রক্রিয়া থেকে সরে এসেছে। তাহলে আপনি বাস্তিতে বসালেন লাগানে লাগা ধান লাগা, ব্যাংকে বসালেন দিন খারাপি, দিনের দুপুরে ইসলামী ব্যাংক দখল দিলেন, দিনের দুপুরে ব্যাংকগুলো দখল দিলেন। স্বাস্থ্য ব্যবস্থায় কি হচ্ছে এটা তো অ্যাটলিস্ট হলো ডাক্তার জুবাইদা বোঝার কথা, উনি তো ডাক্তার মানুষ। শুধু উনি না, আমাদের বিরোধী দলীয় যে নেতা ডাক্তার শফিকুর রহমানও বোঝার কথা। তাহলে প্রতিনিয়ত যখন 15 থেকে 20 জন শিশু মারা যাচ্ছে, সে বিষয়ে তারা কথা বলছে না, দোষারোপের রাজনীতি চলতেছে, আইসিইউ ব্যবস্থা নেই, স্বাস্থ্য ব্যবস্থা আমাদের রিফর্মের কথা বলেছি আমরা, সরকার সেদিকে যাচ্ছে না। বিচার বিভাগের যে সচিবালয় সেটাকে স্বাধীন করার কথা ছিল, সেটা স্বাধীন না করে আইনমন্ত্রী বিচার বিভাগকে কুক্ষিত করছেন এবং এখানে আইনের শাসনের বদলে তুমি এখানে একটা জঙ্গি শাসন চালু করেছে। স্বরাষ্ট্রমন্ত্রী নাগরিকদের নিরাপত্তা না দিয়ে রক্ষী বাহিনী মানুষের উপরে লেলিয়ে দিয়েছে। এমন দেশ আমরা বাংলাদেশ দেখতে চাই না।
এটাকে বাংলাদেশি বা জাতীয়তাবাদী রাজনীতি বলে না। সত্যিকারী জাতীয়তাবাদী হতে হলে জনগণের পক্ষে দাঁড়াতে হবে, মানুষের পক্ষে কাজ করতে হবে, এবং আমাদের উপরে যদি হামলা মামলা হয় অন্যায় ভাবে, আমরা 5 বছরের জন্য রেডি আছি, কিন্তু 5 বছর করবেন কিনা সে নিশ্চয়তা আমরা দিতে পারি না। অলরেডি চায়ের দোকানে কর্ম চলতেছে, কেউ বলে 1 বছর, কেউ বলে 2 বছর, কেউ বলে 2.5 বছর। ডক্টর ইউনূস শান্তিতে 6 মাস পেয়েছিল, মানুষ রেসপেক্ট করেছিল। এই সরকারের কয় মাস হয়েছে? মনে হয় 3 মাস। সরকার হেলতেছে, দুলতেছে। আপনি জনগণের ভোট নিয়ে আসবেন, জনগণের পক্ষে থাকবেন না, বিদেশি প্রভুর কাছে হলো সিজদা দিবেন, তাহলে তো একটু প্রবলেমেটিক। আমরা মাথা নোয়াবার নয়, সে কাজী নজরুলের পথ ধরে আমরা ইনশাল্লাহ সামনে এগিয়ে যাব। ইনশাল্লাহ লড়াই চলমান থাকবে। আমরা কোনো কম্প্রোমাইজিং যাচ্ছি না। যারা মাথা বিক্রি করে দিয়েছে তারা একটা মন্ত্রিত্ব কেউ পেয়েছে, কেউ এমপি পেয়েছে, কেউ প্রতিমন্ত্রী পেয়েছে, ওগুলোর সাথে তুলনা করে লাভ নাই। আমাদের অনেকে অলরেডি মন্ত্রী হয়ে এসেছে। বাংলাদেশ কিভাবে চলে, মন্ত্রণালয় কিভাবে চলে, হাওয়া ভবনের কিচেন ক্যাবিনেট কিভাবে চলে, সেগুলো আমাদের জানা আছে। হাসনাত আব্দুল্লাহ বলেছিল যে কারে ভয় দেখা, ভয় দেখা হলো লাভ নেই, আমাদেরকে মারবেন তাহলে মারেন, আমাদেরকে মারলে কি আপনি নিরাপদ থাকবেন? ধন্যবাদ সকলকে। আমরা শেষ পর্যায়ে প্রশ্নগুলো নিব। এই মোড়টা আপনাদের সামনে